কানেকটিভ টিস্যু বা আমরা বলতে পারি যে যোগ কলা। দেখো নাম থেকেই আমরা বলতে পারি যে সাধারণত এটি বিভিন্ন অঙ্গের মধ্যে বা দেহের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে আমরা বলতে পারি যে এটি মূলত সংযোগ স্থাপন করতে সাহায্য করে, এই জন্য এর নাম হচ্ছে যোগ কলা। এছাড়াও আমরা দেখব যে এই যোগ কলা বিভিন্ন উপাদান নিয়ে গঠিত, যেগুলি সংযোগ স্থাপন করার পাশাপাশি আরো বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তো একটু দেখে নেব। হচ্ছে কানেকটিভ টিস্যু আর মোস্ট অ্যাবান্ডেন্ট and widely distributed in the body of complex animals. আমরা বলতে পারি যে সাধারণত একটি জটিল জীবের মধ্যে এই যোগ কলা অনেক অংশ নিয়ে গঠিত, সম্পূর্ণ বিস্তৃত, এটা বলা যেতে পারে ওয়াইডলি অ্যাবান্ডেন্ট, ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড মোস্ট অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি পেয়ে থাকে। They are named connective tissue because of their special function of linking and supporting other tissues or organs of the body. আমি প্রথমেই বলেছি যে যোগ কলা বলার কারণ হচ্ছে কারণ মূলত এটি বিভিন্ন কলা বা দেহের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করতে বিশেষ ভূমিকা পালন করে। তো এখানে দেখতে পাচ্ছি their special function is linking and along with linking আমরা বলতে পারি যে it also support other tissues or organs of the body. তো এটা সাপোর্ট বা আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণত সুরক্ষা প্রদানেও একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেটা আমরা অবশ্যই আলাদা আলাদা করে যখন আলোচনা করব আমরা বুঝতে পারবো। The range from soft connective tissue to specialized types. এই কথাটার অর্থ হচ্ছে আমরা কানেকটিভ টিস্যু বা যোগ কলার যদি বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করে দেখি, তাহলে দেখবো যে সাধারণত আমরা কানেকটিভ টিস্যু প্রপার অর্থাৎ প্রকৃত যোগ কলা পাবো, আমরা বিশেষ ধরনের যোগ কলা পাবো, আমরা তরল যোগ কলা পাবো, অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের রেঞ্জের বা প্রকারভেদের যোগ কলা দেখা যাবে। সেটা অবশ্যই যখন আমরা প্রকারভেদগুলো আলোচনা করব তখন দেখে নেব। তো এটাই এখানে বলা হচ্ছে যে রেঞ্জ ফ্রম সফট কানেকটিভ টিস্যুজ টু স্পেশালাইজড টাইপ, অর্থাৎ লুজ কানেকটিভ টিস্যু বলে এক প্রকারভেদ পেয়ে থাকি, এক প্রকারভেদ আমরা বিশেষ ধরনের যোগ কলা বলে পেয়ে থাকি। তো প্রকারভেদটাই বলা হয়েছে। আমরা বলতে পারি যে which include cartilage, bone, adipose এবং ব্লাড, অর্থাৎ এই বিভিন্ন প্রকারভেদের মধ্যে সাধারণত আমরা দেখব যে এই যোগ কলার যদি আমরা উদাহরণ আলোচনা করে দেখি তাহলে দেখব যে কার্টিলেজ তরুণাস্থি, অস্থি, অ্যাডিপোস মেদকলা এবং রক্ত এগুলি মূলত দেহে যোগ কলার উদাহরণ। ইন অল কানেকটিভ টিস্যুস এক্সেপ্ট ব্লাড, এটাও আলাদা করে দেখে নেব, একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করব, যেগুলো স্বাভাবিকভাবে আশা করছি এখন অনেকেই তোমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা নোট ডাউন করা বিশেষভাবে দরকার বা কোনটা নোট ডাউন করা দরকার নয়। তো আলাদা করে হয়তো বলার প্রয়োজন পড়বে না, দেখে নেবে যে ইন অল কানেকটিভ টিস্যুস এক্সেপ্ট ব্লাড, সকল ধরনের যোগ কলা। দেখো আমরা প্রথমেই বলতে পারি যে রক্ত হচ্ছে সাধারণত তরল যোগ কলা বলে আমরা জানি, অন্যান্য যোগ কলার থেকে একটু পৃথক। তো এখানে সাধারণত এই যোগ কলার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলে দেওয়া হয়েছে যে ইন অল কানেকটিভ টিস্যুস এক্সেপ্ট ব্লাড, অর্থাৎ রক্ত বাদ দিয়ে আমরা দেখব যে সকল যোগ কলা ইট সিক্রেট ফাইবার্স অফ স্ট্রাকচারাল প্রোটিন কল্ড কোলাজেন অর ইলাস্টিন। তাহলে মাথায় রাখবে যে ব্লাড বা আমরা যাকে মূলত তরল যোগ কলা বলে থাকি তার ক্ষেত্রে সাধারণত আমরা দেখব যে কোলাজেন এবং ইলাস্টিন নামক প্রোটিন সংশ্লেষিত হয় না। এটা অবশ্যই নোট ডাউন করার বিষয়, কারণ কানেকটিভ টিস্যুতে এই কোলাজেন প্রোটিন এবং ইলাস্টিন প্রোটিনের আমরা পরে আলোচনা করলে দেখব যে এর ভূমিকা রয়েছে, যোগ কলায় বিশেষ ভূমিকা পালন করে। কোলাজেন তন্তু গঠন করে, আমরা বলতে পারি যে শ্বেত তন্তু গঠন করে, ইলাস্টিন তন্তু গঠন করে, বলতে পারি পিত্ত তন্তু গঠন করে। তো যেগুলি মূলত একটা কোষকে বলতে পারো যে বা কলাকে একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দেয়, গঠন বা আকার তৈরি করতে সাহায্য করে।
সাপোর্ট করতে সাহায্য করে। তো বিশেষ ভূমিকা কানেকটিভ টিস্যুতে আমরা মূলত এই কোলাজেন এবং ইলাস্টিন প্রোটিনের পেয়ে থাকি, কিন্তু রক্তে এই কোলাজেন বা ইলাস্টিন সংশ্লেষিত হয় না, এই জন্য এটা উল্লেখযোগ্য। দ্য ফাইবার্স প্রোভাইড স্ট্রেংথ, এই ফাইবার গুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে দিস ফাইবার্স দে প্রোভাইড স্ট্রেংথ, ইলাস্টিসিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি টু দ্য টিস্যু, ফ্লেক্সিবিলিটি টু দ্য টিস্যু। তো আশা করছি এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। সাধারণত দৃঢ়তা প্রদান করে, স্থিতিস্থাপকতা প্রদান করে, আমরা বলতে পারি কলাকে সাধারণত আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। These cells also secrete modified polysaccharide, সাধারণত আলোচনা করলে দেখা যাবে যে এই কোষগুলির বিশেষ ভূমিকা আছে, এগুলি পরিবর্তিত পলিস্যাকারাইড উৎপন্ন করে, জটিল শর্করা উৎপন্ন করে। কারা করে? এই ফাইবারগুলি, বিশেষ করে কোলাজেন ফাইবার, কোলাজেন তন্তু বা ইলাস্টিন ফাইবার বা ইলাস্টিন তন্তু। আমি আগেও বলেছি শ্বেততন্তু, পিত্ততন্তু বলা হয়। সাধারণত এই শ্বেততন্তু বা পিত্ততন্তু বা কোলাজেন ফাইবার বা ইলাস্টিন তন্তু আমরা দেখব যে কোলাজেন প্রোটিন এবং যথাযথভাবে ইলাস্টিন প্রোটিন নিয়ে গঠিত। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরা যেমন স্থিতিস্থাপকতা বা দৃঢ়তা প্রদান করে, পাশাপাশি আমরা দেখব যে এরা পরিবর্তিত বিভিন্ন জটিল শর্করা উৎপাদন করে, which accumulate between cells and fibers and act as a matrix, যেটা মূলত সংশ্লেষিত হয়ে এই জটিল শর্করা, আমরা একটু টেক্সট বই দেখলেই বুঝবো যে বিভিন্ন ধরনের জটিল শর্করা, যেমন এন অ্যাসিটাইল গ্লাইকোসামাইড, ন্যাগ, এটা এক প্রকারের জটিল শর্করা, প্রোটিওগ্লাইকান, এগুলো জটিল শর্করা, নাম থেকেই বুঝতে পারছি। এগুলো আশা করছি আমরা এর পূর্বেও আলোচনা করেছি, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। প্রোটিওগ্লাইকান প্রোটিন এবং সাধারণত গ্লাইকান নিয়ে গঠিত, গ্লাইকান এক প্রকার জটিল শর্করা। তো এই ধরনের জটিল শর্করা উৎপাদন করে, যেটা মূলত ধাত্র, যোগ কলা ধাত্র গঠন করে। দেখো, আমরা আলোচনা যদি একটু টেক্সট বই থেকে করি তাহলে একটু সকলের সুবিধা হয় এই জায়গায়, যে যোগকলা আসলে কি কি নিয়ে গঠিত, সেটা অবশ্যই আমি এখানেও দেখানোর চেষ্টা করব, এখানেও আলোচনা করার চেষ্টা করব, কিন্তু একটু বইয়ের ভাষাটা একবার বলছি। সাধারণত আমরা বলতে পারি যে ভ্রূণজ মেসোডাম থেকে উদ্ভূত। এটাও গুরুত্বপূর্ণ যে এই যোগকলা কোথায় থেকে উদ্ভূত হয়। আমরা দেখবো যে আমাদের দেহের বিভিন্ন অংশ সাধারণত জার্ম লেয়ার বা জার্মিনাল লেয়ারের কোনো না কোনো অংশ থেকে উৎপন্ন হয়ে থাকে। তো কানেকটিভ টিস্যু, সকল প্রকার কানেকটিভ টিস্যু সাধারণত ভ্রূণজ মেসোডাম থেকে উৎপন্ন হয়, মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে। তো বইয়ের ভাষা দেখলে আমরা অবশ্যই দেখব যে ভ্রূণজ মেসোডাম থেকে উদ্ভূত স্বল্প কোষ, তন্তু ও অধিক ধাত্র, ধাত্র মানে ম্যাট্রিক্স, স্বল্প কোষ, তন্তু ও অধিক ধাত্র সহযোগে গঠিত, এবং সাধারণত যেগুলি বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, আমরা বলতে পারি বিভিন্ন অঙ্গকে, কলাকে দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে, সেগুলিকে যোগ কলা বলা হয়। তাহলে তিনটি প্রধান উপাদান আমরা এখানে দেখলাম, তন্তু, বিভিন্ন ধরনের কিছু কোষ আমরা দেখব, আর ধাত্র। তো এই যে ধাত্র, এই ধাত্রটা সাধারণত কোথায় থেকে খরিত হয় বা কোথায় থেকে উৎপন্ন হয়? আমরা বলতে পারি ফাইবার থেকে, কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার থেকেই সাধারণত বিভিন্ন জটিল শর্করা সংশ্লেষিত হয়ে থাকে, যেটা আমরা বলতে পারি যে এই ধাত্রটাকে গঠন করতে সাহায্য করে, গ্রাউন্ড সাবস্ট্যান্সটাকে গঠন করতে সাহায্য করে। একটু বই দেখলে পাশাপাশি অসুবিধা হওয়ার কথা নয়, আর আগেও পড়া রয়েছে আমাদের, ফলে খুব একটা বিশেষ অসুবিধা হবে না। বলছে স্ট্রাকচার অফ কানেকটিভ টিস্যু, মানে কানেকটিভ টিস্যু স্ট্রাকচার বলো বা কম্পোনেন্টস অর্থাৎ উপাদান। আমি একটু আগেই বললাম যে কোষ বা আমরা দেখেছি যে আমরা মূলত আমরা দেখব যে তিনটে প্রধান উপাদান আমরা পেয়ে থাকি। আমি একটু আগেও বললাম যে কিছু ধরনের কোষ আমরা পেয়ে থাকি, কিছু ফাইবার্স পেয়ে থাকি, ফাইবার্স মানে তন্তু, এবং অধিক ধাত্র নিয়ে গঠিত। ধাত্র এখানে ম্যাট্রিক্স বা আমরা গ্রাউন্ড সাবস্টেন্স বলে থাকি। তো আমার পেছনে একটা ছবি দেওয়া রয়েছে, মোটামুটি একটা সাধারণ যোগকলায় কি কি উপাদান নিয়ে গঠিত, সেই এই ছবিটা সাধারণত আমাদের বুঝতে সাহায্য করে। তো বিভিন্ন ধরনের কোষ রয়েছে দেখতে পাচ্ছ, নিউক্লিয়াস সহ গঠিত, বিভিন্ন ধরনের তন্তু দেখতে পাচ্ছ, ফাইবার্স, এবং মূলত এই তন্তু
এবং এই কোষগুলি সাধারণত ম্যাট্রিক্সের মধ্যে বা ধাত্রের মধ্যে সাধারণত অবস্থান করে। আমরা বলতে পারি যে এই ফাইবার্স বা গ্রাউন্ড ম্যাট্রিক্স, এটা একটু দেখে নেব। এগুলো হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, মানে কোষের বাইরের উপাদান। এগুলো হচ্ছে এক্সট্রা সেলুলার বা আমরা বলে থাকি কোষের বাইরের উপাদান। তো মোটামুটি একটা ধারণা পেলাম আশা করছি উপাদানগুলো নিয়ে। তো এখানে একটু দেখে নেব, যেটা হয়তো এনসিইআরটি-তে আলাদা করে বিশেষ উল্লেখ করা নেই, কিন্তু একটু দেখে নেওয়া দরকার আছে, কারণ আমরা প্রশ্ন পেয়ে থাকি এই জায়গা থেকে। ঠিক আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোষ। এই যোগকলায় বিভিন্ন ধরনের কি কি কোষ পেয়ে থাকি না। এক হচ্ছে ফাইব্রোব্লাস্ট কোষ। আমরা আলোচনা করতে পারি যে ফাইব্রোব্লাস্ট কোষের ভূমিকা কি বা কাজ কি। এছাড়া ম্যাক্রোফাজ, দেখো যেগুলো জানি একটু একবার সংক্ষেপে বলে দিচ্ছি, একটু চেষ্টা করতে হবে যে একটু নোট ডাউন করার। বুঝে, ম্যাক্রোফাজ আমরা জানি ফ্যাগোসাইটিক কোষ। বিভিন্ন ধরনের ম্যাক্রোফাজ, অর্থাৎ এরা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা জীবাণু ধ্বংস করে, প্রতিরক্ষা প্রদান করে। বলছে মাস্ট সেল, মোটামুটি আমরা বুঝেছি যে দেহে মাস্ট সেল সাধারণত হিস্টামিন ক্ষরণ করে। দেখো মাস্ট সেল শুধু একা করে না, একটু মনে করলে আমরা দেখবো যে বেসোফিলও করে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বেসোফিল এবং ইওসিনোফিল উভয়ের ক্ষেত্রে এই ভূমিকা লেখা থাকে। সেটা হচ্ছে যে এরা হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন কি? অ্যান্টি অ্যালার্জি, অর্থাৎ অ্যালার্জি প্রতিরোধ করে। প্লাজমা সেল, সাধারণত আমরা বলতে পারি যে এই প্লাজমা কোষগুলি আলোচনা করে যদি দেখা যায় তাহলে এগুলি চক্রাকার প্রকৃতির হয়ে থাকে। এগুলি নিউক্লিয়াস যুক্ত যোগকলার যে বিশেষ ধরনের কোষ। মূলত এরা অ্যান্টিবডি তৈরি করে। আশা করছি এই অভিজ্ঞতা আপাতত আমাদের এতদিনও হয়ে গেছে অনেকেই, কারণ আমরা ক্লাস 12-এ বিশেষ করে অনাক্রম্যতন্ত্র আলোচনা করতে গিয়ে দেখেছি বি কোষ দু প্রকার হয়, প্লাজমা কোষ হয়, আর এক প্রকারভেদ হয় সাধারণত মেমোরি বি কোষ, যেটা মূলত স্মৃতি রূপে থেকে যায় এবং পুনরায় অ্যান্টিজেনের প্রবেশে সেগুলি মূলত অ্যান্টিবডি উৎপাদন করে। আর আরেক প্রকার দেখেছি যেটা প্লাজমা কোষ, যেটা অ্যান্টিবডি উৎপাদন করে, যেটা অ্যান্টিজেনের বিরুদ্ধে সাধারণত কাজ করে। তো এই প্লাজমা কোষ এর ভূমিকা হচ্ছে এরা অ্যান্টিবডি উৎপাদন করে। লিম্ফোসাইট, এটা এক প্রকার ডাব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা। আমরা আলোচনা করে যদি দেখি তাহলে লিম্ফোসাইট ও অ্যান্টিবডি উৎপাদন করে। লিউকোসাইট, লিউকোসাইট সাধারণত ডাব্লিউবিসি কেই বলে। সকল ডাব্লিউবিসি গুলিকে একত্রিতভাবে আমরা লিউকোসাইট। তো মোটামুটি সকল প্রকার লিউকোসাইট কি কি আছে, যেমন লিম্ফোসাইট দেখতে পাচ্ছি, সেরকম আরো রয়েছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এগুলো মোটামুটি আমাদের ধারণা রয়েছে। আমরা সাধারণত তরল যোগকলা বলতে পারো যে রক্ত, তার উপাদান আলোচনা করতে গিয়েও দেখবো, এবং একবার কাজটা আলোচনা করে নেওয়া যেতে পারে বা কি পড়তে হবে সেটা বুঝে নেওয়া যেতে পারে। এছাড়া অ্যাডিপোস সেল, মেদ কলা, ঠিক আছে, বা মেদ কোষ, যেগুলো মেদ সঞ্চয় করে রাখে, ফ্যাট সঞ্চয় করে। এই বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত যোগকলা। আমরা সাধারণত এখানে দেখবো যে ফাইবার, 2 নম্বর হচ্ছে ফাইবার, বিভিন্ন ধরনের তন্তু। তন্তুগুলি কি কি? এক ইলাস্টিক তন্তু, দ্বিতীয় কোলাজেন তন্তু, আর তৃতীয় আর এক প্রকার আমরা পেয়ে থাকি জালক আকার, সেটা হচ্ছে রেটিকুলার তন্তু। রেটিকুলেট কথার অর্থই হচ্ছে জালক আকার। রেটিকুলেট স্ট্রাকচার বললেই বুঝতে হবে যে জালক আকার। তো জালক আকার তন্তুগুলিকে রেটিকুলার তন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করছি এই জায়গায় অসুবিধা হওয়ার কথা নয়। এখানে দেখতে পাচ্ছ যে গ্রাউন্ড সাবস্টেন্স বা ম্যাট্রিক্স সাধারণত বিভিন্ন ধরনের ম্যাক্রোমলিকুল। দেখো একটু যদি বসে ভাবি তাহলে এমনি বুঝতে পারবো আমাদের সাইটোপ্লাজম কি নিয়ে গঠিত, বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রোমলিকুল নিয়ে গঠিত। বলতে পারো যে বিভিন্ন ধরনের সরল যৌগ এবং জটিল যৌগ নিয়ে মাইক্রো ম্যাক্রোমলিকুল। পাশাপাশি জটিল শর্করা, যেমন গ্লাইকোপ্রোটিন, আমি আগেও বলেছি। একটু আমরা টেক্সট বই দেখলেই দেখবো যে প্রোটিওগ্লাইক্যান বা যেটি মূলত প্রোটিন এবং শর্করার সমন্বয়ে গঠিত হয়। এছাড়া আমরা দেখব যে সাধারণত ন্যাগ, জটিল শর্করা, এই ধরনের লব্ধ শর্করাও আমরা পেয়ে থাকি গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে। গ্রাউন্ড সাবস্টেন্সটাকে গঠন করতে সাহায্য করে। তো এটা এনসিইআরটি-তে সেইভাবে হয়তো আলোচনা করা নেই, একবার জেনে নেওয়া দরকার, বা এটা বুঝিয়ে দিলাম যে এইটা বই থেকে একবার দেখতে হবে।
বিশেষ করে বিভিন্ন কোষ তার কাজগুলো দেখতে হবে। দেখো ফাইব্রোব্লাস্ট যদি দেখো, তাহলে ফাইব্রোব্লাস্টের মূলত কাজ আমরা বলতে পারি যে এরা সাধারণত বলা যেতে পারে যে কোষগুলি কোলাজেন ও ইলাস্টিন জাতীয় প্রোটিন উৎপাদন করে। একটু আগেও আমরা আলোচনা করে দেখলাম, এটা লিখে নিতে পারো। সেটা হচ্ছে যে ফাইব্রোব্লাস্টের এখানে কাজ কি, কারণ একটু আগে আলোচনা করতে গিয়ে দেখেছি যে ব্লাড সাধারণত এই কোলাজেন বা ইলাস্টিন প্রোটিন সংশ্লেষ করে না। আমরা সেখানেই দেখেছি, আগের স্লাইডেই লেখা রয়েছে যে দি ফাইবার্স প্রোভাইড স্ট্রেংথ, ইলাস্টিসিটি এন্ড ফ্লেক্সিবিলিটি। তো এই বিশেষ করে আমরা আলোচনা করলে বুঝবো যে ফাইব্রোব্লাস্ট নামক যে কোষগুলি, সেই কোষগুলি যেমন গ্রাউন্ড সাবস্ট্যান্সটাকে তৈরি করে, সেরকমই আমরা দেখব যে এই কোষগুলি কোলাজিন ও ইলাস্টিন নামক প্রোটিন উৎপাদন করে। আর এই কোলাজেন এবং ইলাস্টিন নামক প্রোটিন আমরা দেখব যে এরা মূলত কোলাজেন তন্তু এবং ইলাস্টিন তন্তু গঠন করে। তন্তু ফাইবারটাকে তৈরি করে, প্রোটিন গুলো ফাইবারটাকে তৈরি করে। মাথায় রাখবে, প্রোটিন তৈরি করে ফাইব্রোব্লাস্ট, আর সেই প্রোটিন দিয়ে তৈরি হয় সাধারণত এই কোলাজেন ও ইলাস্টিন তন্তু। আলাদা করে অবশ্যই আলোচনা করা যেতে পারে, সুযোগ হলে নিশ্চয়ই করব। একটু এগিয়ে যাব, বলছে যে কানেকটিভ টিস্যু। একটু আরেকবার দেখে নেব একটা ছবির সাহায্যে। এই ছবিটা মূলত আমরা সব বইয়েই পেয়ে থাকি, এনসিইআরটি তো হয়তো এই ছবিটাও দেওয়া রয়েছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একবার দেখে নিতে হবে। অল কানেকটিভ টিস্যু এক্সেপ্ট ব্লাড অ্যান্ড লিভ কনসিস্ট অফ 3 মেন কম্পোনেন্টস। সেটা হচ্ছে ফাইবার্স। কি কি ফাইবার্স আগেও দেখেছি, গ্রাউন্ড সাবস্ট্যান্স এবং সেলস, বিভিন্ন ধরনের সেলস। তো এই ছবিটার মধ্যে আশা করছি আমি বিভিন্ন ধরনের কোষ, ধাত্র বা গ্রাউন্ড সাবস্ট্যান্স এবং বিভিন্ন ধরনের ফাইবার আশা করছি দেখতে পাচ্ছি, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। মোটামুটি একটা ধারণা যেটা আমাদের দরকার আশা করছি এই ছবি থেকে পাওয়া যাচ্ছে। অসুবিধা হলে নিশ্চয়ই বলবে। আমরা এগিয়ে যাব, বলছে কানেকটিভ টিস্যু। দেখো আমি আগেও বলেছি যে এই শ্রেণী বিভাগ যে পদ্ধতি, এটা বুঝতে হবে। শ্রেণী বিভাগ যখন আমরা সাধারণত কোনো এইরকম ফ্লো চার্ট করে আলোচনা করি বা শ্রেণী বিভাগ করার চেষ্টা করি, তো তোমাদের মোটামুটি অভিজ্ঞতা রয়েছে, তোমরা দেখেছো যে বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে এর শ্রেণী বিভাগ করে থাকে। তো প্রথমে একটু বলতে হয়, এটা বুঝতে হবে যে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, এটা তো বুঝতেই পারছি। এবং মূলত কিছু উৎস অনুসারে, কিছু কাজ অনুসারে, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। এবং মূলত এই ছকগুলো আমাদেরকে তার বৈশিষ্ট্য বলো বা তার কাজ বলো সাহায্য করে বুঝতে। তো এটা একটা ছক, আমরা সাধারণত অনেক বইয়েই এই ছক পেয়ে থাকি। তো এটাও দেখবো, পাশাপাশি আরো বিভিন্ন ভাবে দেখে নেওয়ার চেষ্টা করব যে কি কি ভাবে ভাগ করা যায়, কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমাদের মোটামুটি একটা জেনারেল আইডিয়া হয়ে যায়। এই জন্য এই ছকগুলো খুব সাহায্য করে। বুঝলে কানেকটিভ টিস্যু, প্রথমে বুঝতে হবে কানেকটিভ টিস্যু প্রপার। কানেকটিভ টিস্যু প্রপার মানে প্রকৃত কানেকটিভ টিস্যু যেগুলো বলা হয়, প্রকৃত কানেকটিভ টিস্যু। এক হচ্ছে প্রকৃত, তো সেগুলো কি এখানেই জেনে যাচ্ছি যে কোনগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, এখানেই জেনে যাব। বুঝে এক হচ্ছে সাপোর্টিভ। দেখো নাম থেকে বুঝতে পারছি যে মূলত সাপোর্ট প্রদান করে। আমরা বলতে পারি যে সাপোর্টিভ কানেকটিভ টিস্যু আমরা যেমন দেখতে পাচ্ছি যে কার্টিলেজ এবং বোন, এই দুটি হচ্ছে আমরা বলতে পারি সাপোর্ট করতে সাহায্য করে, সাপোর্টিভ বলা হচ্ছে। তো এখানেও মূলত এর কাজটা তুমি বুঝতে পারছো যে এগুলো আলাদা করে কেন সাপোর্টিভ বলা হয়, কার্টিলেজ এবং বোন। তো তারও বিভিন্ন প্রকারভেদ রয়েছে, অবশ্যই দেখবো। বুঝছে ফ্লুইড টিস্যু, তরল, তার মানে বোঝা যাচ্ছে যে তরল যেসব যোগকলা এক ব্লাড পেয়ে থাকে, আর লিম্ফ অনেক জায়গায় আলোচনা করা থাকে, অনেক জায়গায় করা থাকে না। তো জেনে রাখবো যে ব্লাড এবং লিম্ফ এই দেহ তরল, এগুলো যোগকলা, এগুলো মূলত তরল যোগকলা। এবং সব এই যে প্রকারভেদ গুলো দেখছো, এগুলো সবই মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে, যেটা প্রথমেই বলা হয়েছে। তো একটু এই ছকে দেখে নেওয়ার চেষ্টা করবো
যে সাধারণত কোনগুলো প্রকৃত, তাহলে আমাকে কখনো যদি প্রশ্ন করে যে নিম্নলিখিত কোনটি প্রকৃত যোগফলা, তো আমার হয়তো অসুবিধা হবে না। কোনগুলো সাপোর্ট প্রদান করে বা কোনগুলো তরল, এটা এই ছকের সাহায্যে আমরা জেনে নিতে পারবো। বলছে একটু দেখবো, বলছে প্রথমেই দেখতে পাচ্ছি কানেকটিভ টিস্যু প্রপার, প্রকৃত যোগফল আমরা বলতে পারি যে এরিওলার টিস্যু, এরিওলার টিস্যু, ঠিক আছে, বা সাধারণত আমরা একে শিথিল যোগফলা বলে থাকি। লুজ আলোচনা করছিলাম কানেকটিভ টিস্যু প্রপার বা প্রকৃত যোগকলা, তো সেখানে দেখবো যে এরিওলার টিস্যু, এরিওলার টিস্যু শিথিল যোগকলা বলা হয়, একে লুজ কানেকটিভ টিস্যু আমরা বলে থাকি। তো আমরা অবশ্যই এর বৈশিষ্ট্য আলোচনা করলে বুঝতে পারবো এর কাজ কি। তো আপাতত এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ, এটা এক প্রকার লুজ কানেকটিভ টিস্যু, যেমন প্রকৃত যোগকলা, কিন্তু এগুলি মূলত বলতে পারো যে লুজ কানেকটিভ টিস্যু। এছাড়া অ্যাডিপোজ টিস্যু হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, এগুলো আগে জেনে রাখা দরকার, এখান থেকেও আমরা প্রশ্ন পাই। প্রকৃত যোগকলা, অ্যাডিপোজ, মেদ কলা, এমনকি হোয়াইট ফাইব্রাস টিস্যু আমরা দেখছিলাম যে হোয়াইট ফাইব্রাস টিস্যু অর্থাৎ শ্বেত তন্তু বা ইয়েলো ইলাস্টিক টিস্যু, দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে যে তন্তু ফাইব্রাস প্রকৃতির, তো সেখানে শ্বেত এবং পিত তন্তু, বলতে পারো যে শ্বেত তন্তু কোলাজেন প্রোটিন নির্মিত এবং পিত তন্তু মূলত ইলাস্টিক প্রোটিন নির্মিত। আর এক ধরনের পেয়ে থাকি, সেটা হচ্ছে রেটিকুলার, জালকাকার, যেটা আমরা দেখেছি যে এই তিন ধরনের ফাইবার হতে পারে। তো এগুলো কি, এগুলো না কানেকটিভ টিস্যু প্রপার অর্থাৎ প্রকৃত যোগকলা। এরপরে আমরা দেখছি সাপোর্টিভ টিস্যু, একবার ছোট্ট করে দেখে নেব যে কি কি প্রকারভেদ পেয়ে থাকি। না কার্টিলেজ এবং বোন, এটা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তরুণাস্থি এবং অস্থি। কার্টিলেজ তিন প্রকারের হতে পারে, এত গভীরে হয়তো এনসিইআরটি-তে আলোচনা করা নেই, ফলে এত গভীরে যাব না, এখানে দেখে রাখি, যদি প্রয়োজন পড়ে আলাদা করে টেক্সট বই দেখলে পেয়ে যাবে। আমরা এনসিইআরটি-তেই সীমাবদ্ধতা থাকবে আমাদের আলোচনা। বলছে কার্টিলেজ, সাধারণত হায়ালিন কার্টিলেজ, ফাইব্রাস কার্টিলেজ মানে তন্তুময় তরুণাস্থি, এবং ক্যালসিফাইড। তো সেখানে হায়ালিন কার্টিলেজ, ফাইব্রাস কার্টিলেজ এবং ক্যালসিফাইড কার্টিলেজ আমরা দেখতে পাচ্ছি যে ফাইব্রাস কার্টিলেজ আবার দুটো প্রকার, হোয়াইট মানে শ্বেত আর ইলাস্টিক মানে পিত। তো মোটামুটি বুঝতেই পারছো যে কি দ্বারা নির্মিত, এই ধারণা এখান থেকেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো কার্টিলেজ এবং বোন এটা বুঝে নেবো। বোন আবার কম্প্যাক্ট বোন হতে পারে, আর স্পঞ্জি বোন হতে পারে, ফাঁপা অস্থি এবং ঘন অস্থি হতে পারে। মোটামুটি ধারণা রয়েছে, বই দেখলেও পাবে। তো খুব গভীরে হয়তো যাওয়ার সুযোগ হবে না, আমি ওই জন্য এই জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি যে এই প্রকারভেদগুলো আমরা পেয়ে থাকি, এগুলো আলোচনা করা যেতে পারে এনসিইআরটি-তে, তবে এত গভীরে নেই। ফ্লুইড টিস্যু, ব্লাড, আশা করছি এটা বলার দরকার নেই, কারণ এটা খুব ভালোভাবেই আমরা বলতে পারো 9 থেকে আলোচনা করি, 9-ও পড়েছি, 11-ও পড়েছি, যে মূলত ব্লাড, ব্লাড প্লাজমা এবং ব্লাড কর্পাসেল অর্থাৎ রক্তকণিকা নিয়ে গঠিত। আর এই রক্তকণিকা তিন প্রকারের, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটস। তো সেখানে আরবিসি আমরা জানি তার কাজ কি, তার আকার আকৃতি বা বিভিন্ন বৈশিষ্ট্য। ডাব্লিউবিসি আবার দু প্রকার হতে পারে, গ্র্যানুলোসাইট এবং আগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট তিন প্রকার, ইওসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইট সাধারণত মোনোসাইট এবং লিম্ফোসাইট প্রকৃতির হতে পারে। দেখেছি এই কোষগুলি বা এই কোষীয় উপাদানগুলি সাধারণত আমরা দেখেছি যে এই যোগকলা গঠন করতে সাহায্য করে, তাই না? সেটা আগেও দেখেছি। একটু এগিয়ে যাও, একটু এই ছকটা দেখবো, আশা করছি স্পষ্ট সকলেই দেখতে পাচ্ছ। এই ছকটা আমাদেরকে আবার এই কানেকটিভ টিস্যু বলতে পারো, এই শ্রেণী বিভাগটা কানেকটিভ টিস্যু আরো যে বিভিন্ন প্রকারভেদ আমরা বলতে পারি বা বিভিন্ন অন্যান্য কাজ সম্পর্কে বুঝতে সাহায্য করবে বা বৈশিষ্ট্যটা বুঝতে সাহায্য করবে। আমরা কানেকটিভ টিস্যু প্রপার দেখতে, প্রপার মানে প্রকৃত, আর একটা হচ্ছে এখানে ভাগ করা হয়েছে স্পেশালাইজড মানে বিশেষ। আমরা দেখলাম এনসিইআরটির ভাষাতেও লেখা রয়েছে যে জেনারেলি ইট রেঞ্জেস ফ্রম লুজ টু স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তো বিভিন্ন শ্রেণী বিভাগ বা বিভিন্ন প্রকারভেদ আমরা পেয়ে থাকি, সেটা এনসিইআরটির ভাষাতে প্রথমেই বলা হয়েছে। তো এখানে একটা শ্রেণী বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে মূলত ভাগ করা হয়েছে প্রথমে কানেকটিভ টিস্যুকে, সেটা হচ্ছে প্রকৃত যোগকলা, আর একটা হচ্ছে বিশেষ যোগকলা। তো এখানে আমরা কি জানতে পারছি এই বলতে পারো যে শ্রেণী বিভাগের মাধ্যমে, সেটা হচ্ছে যে কোনগুলো প্রকৃত আর কোনগুলো বিশেষ। কারণ আগেরটাই দেখবে যে আগেরটাই কিন্তু বিশেষ বলে ভাগ করা, ফলে আমরা বুঝতে পারছি না যে কোনগুলো বিশেষ।
সেখানে আমরা সাধারণত সাপোর্টিভ, তার মানে কি এখানে দেখতে পাচ্ছি স্পেশালাইজড বা বিশেষ যে যোগ কলা, তার মধ্যে বোনও আছে, যেটা মূলত আগের শ্রেণী বিভাগে সাধারণত ভাগ করা হয়েছে সাপোর্টিভ কানেকটিভ টিস্যু বলে। তাহলে এখানে স্পেশালাইজড বা বিশেষ প্রকৃতির যোগ কলা, সেটা হচ্ছে সাধারণত অস্থি, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তরুণাস্থি, পেছনে লেখা রয়েছে কার্টিলেজ। এই দুটো যেমন বিশেষ, সেরকম ভাবে এরা সাপোর্টিভ। আর ব্লাড অপরদিকে ফ্লুইড প্রকৃতি, তো সেটা আগের ছক থেকে বুঝেছি। আর এখানে সাধারণত আরেক ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, তো এটাও বুঝতে হবে, এটাকেও চিহ্নিত করতে হবে। বলছে কানেকটিভ টিস্যু প্রপার, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, লুজ আর ডেন্স। লুজ অর্থাৎ শিথিল প্রকৃতির, তো সেগুলো মূলত আমরা দেখবো যে এরিওলার, রেটিকুলার এবং অ্যাডিপোস, এইগুলি হচ্ছে শিথিল প্রকৃতি, আমরা বলতে পারি লুজ প্রকৃতি। আর ডেন্স অর্থাৎ আমরা বলতে পারি এর বৈশিষ্ট্য রেগুলার বা ইলাস্টিক বা ইররেগুলার, যেগুলো ফাইব্রোব্লাস্ট এক কথায় বলতে পারো, কোলাজেন এবং ইলাস্টিন। আর রেটিকুলারটা অপরদিকে লুজ প্রকৃতি, আর ডেন্স প্রকৃতির হচ্ছে ফাইব্রোব্লাস্ট গুলো, বাকি। তো এই শ্রেণী বিভাগ পদ্ধতি আমাদের মূলত আর একটা বৈশিষ্ট্যর সঙ্গে পরিচিত করা হচ্ছে। তো এটাও আমাদের জেনে রাখতে হবে যে কোনটা লুজ কোনটা ডেন্স, কোনগুলো লুজ কোনটা ডেন্স, কোনটা স্পেশালাইজড কোনটা সাপোর্টিভ, কোনটা তরল। বিভিন্ন ছকের সাহায্যে আমরা মোটামুটি বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। যেমন কার্টিলেজ একবার বলে দিই, যেটা আমরা আগেও দেখেছি যে সাধারণত 3 প্রকারের হয়ে থাকে, হায়ালিন, ইলাস্টিক এবং ফাইব্রো কার্টিলেজ। দেখতেই পাচ্ছ এখানে সেটাই দেওয়া রয়েছে, আলাদা কিছু নয়। আর বোন স্পঞ্জি এবং কম্প্যাক্ট প্রকৃতির হয়ে থাকে, ঘন এবং ফাঁপা অস্থি। আর এদিকে প্রপারটা দেখে নেবো, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, লুজ এবং ডেন্স প্রকৃতির ভাগ করা হয়েছে। এইবার লুজ এবং ডেন্স প্রকৃতির যে সাধারণত কানেকটিভ টিস্যু, সেটা আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করব। বলছে এই ছকটা, বলছে সাধারণত কানেকটিভ টিস্যু প্রপার কি কি উপাদান নিয়ে গঠিত এটা বলা আছে, বিভিন্ন কোষ, ফাইবার, জেলাটিনাস গাউন সাবস্টেন্স, কোষ, তন্তু এবং ধাত্র, যেটা মূলত অর্ধতরল, জেলাটিনাস অর্ধতরল, এটা কানেকটিভ টিস্যু প্রপার বা প্রকৃত যোগ কলার উপাদান। সাপোর্টিভ কানেকটিভ টিস্যু, এখানে যেমন বলা হয়েছে যে কোষ, এবং আমরা বলতে পারি যে তন্তু এবং সলিড গ্রাউন্ড সাবস্টেন্স, এটাই পার্থক্য। এটা কঠিন প্রকৃতি, গ্রাউন্ড সাবস্টেন্স তুলনামূলক কঠিন। আর কানেকটিভ টিস্যু প্রপারের ক্ষেত্রে গ্রাউন্ড সাবস্টেন্সটা জেলাটিনাস, অর্ধতরল প্রকৃতি। তো আশা করছি এই বৈশিষ্ট্যটাও আমাদের মূলত একটা ধারণা লাভ করতে সাহায্য করছে। এটাকে আলাদা করে যদি একটু নোট ডাউন করি, তাহলে আমরা এখানে অনেক বৈশিষ্ট্য বুঝে যাই। এবার বলছে যে কানেকটিভ টিস্যু প্রপার আমরা আগেও দেখেছি যে মূলত লুজ বা ডেন্স দুটো ভাগে ভাগ করা হয়। তো ডেন্স কোনগুলো? ডেন্স হচ্ছে মোস্টলি কোলাজেন, বলে দেওয়া হয়েছে। ডেন্স হচ্ছে মোস্টলি যেগুলো কোলাজেন নির্মিত, সেগুলো হচ্ছে ডেন্স। তাহলে বুঝলাম ডেন্স কাদের বলছে, কোলাজেন নির্মিত যেগুলি মোস্টলি, সেগুলিকেই বলা হয় ডেন্স প্রকৃতির। লুজ বলছে লুজ কি কি আমরা আগেও দেখেছি যে এরিওলার হয়ে থাকে, অ্যাডিপোজ হয়ে থাকে, রেটিকুলার। এবং মূলত আমরা এই বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করছিলাম। তো লুজ বলতে এরিওলার আমরা আগেও দেখেছি, অ্যাডিপোজ, অ্যাডিপোজ সাধারণত মেদ কোষ নিয়ে গঠিত, মেদ কলা। রেটিকুলার, বিভিন্ন রেটিকুলার সেলস, জালকাকার বলতে পারি। আর হিমাপোয়েটিক, এর মধ্যে হিমাপোয়েটিকটাও যুক্ত করা হয়েছে। আমি বলবো যে এটাকে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। হিমাপোয়েটিক মানে ব্লাড সেলস, এক কথায় ব্লাড সেলস ধরে রাখতে পারো যে লুজ, তরল প্রকৃতির। এই জন্যই এখানে আলাদা করে হিমাপোয়েটিকটাকে সাধারণত রাখা হয়েছে, কারণ এটা এর বৈশিষ্ট্যটা বোঝাচ্ছে, ঠিক আছে। বলতে পারো যে স্পেশাল এবং এটা লুজ প্রকৃতির, ওই জন্য হিমাপোয়েটিক এখানে এটাও বুঝতে সাহায্য করছে, ঠিক আছে, যে এগুলো লুজ প্রকৃতি। ডেন্স এটা আবার দু প্রকার হতে পারে, এক হচ্ছে ইররেগুলারলি অ্যারেঞ্জড বা রেগুলারলি অ্যারেঞ্জড, ঠিক আছে, মানে অনিয়ত ভাবে সজ্জিত থাকতে পারে, এবং রেগুলারলি অ্যারেঞ্জ মানে নিয়ত আকারে সজ্জিত থাকতে পারে। রেগুলারলি অ্যারেঞ্জড যেগুলি মূলত নিয়ত আকারে সজ্জিত থাকে, সেগুলি দেখতে পাচ্ছি যে কিছুটা ইলাস্টিন নিয়েও গঠিত হয়, মোস্টলি কোলাজেন
কিন্তু সাম ইলাস্টিন মানে কিছুটা আমরা বলতে পারি যে ইলাস্টিন নিয়েও গঠিত, যেগুলো নিয়ত ভাবে সজ্জিত। এগুলো মূলত টেন্ডন এবং লিগামেন্ট, এটা তো আমরা আগেও দেখেছি যে এগুলো কানেকটিভ টিস্যু প্রপারের অন্তর্গত। আর ইররেগুলারলি অ্যারেঞ্জ সাম ইলাস্টিন এবং রেটিকুলাম, অর্থাৎ আমরা বলতে পারি যে মোস্টলি কোলাজেন, বেশিরভাগটাই কোলাজেন নিয়ে গঠিত, পাশাপাশি আমরা বলতে পারি যে কিছুটা ইলাস্টিন এবং রেটিকুলার নিয়েও এটি গঠিত। রেটিকুলার যেটা বলা হচ্ছে, রেটিকুলান লেখা আছে এখানে, এখানে এটা রেটিকুলার হবে। তো এর থেকে বেশি গভীরে যাব না, যে পেরিওস্টিয়াম বা ডিপ ফেসিয়া এগুলো খুব গভীরে যাওয়া হয়ে যাবে, তো এগুলো একটু টেক্সট বই দেখলেও তোমরাও বুঝতে পারবে। তো মোটামুটি একটা সাধারণ আইডিয়া বা সাধারণ ধারণা লাভ করলাম। একটু বসে ভাবতে হবে ছকগুলো, যে ছকগুলো দেখলে সেই ছকগুলো একটু বসে ভাবতে হবে। তো এই ছকগুলো থেকে সাধারণত কিছু কিছু বৈশিষ্ট্য আমরা সম্পর্কে ধারণা লাভ করতে পারছি, যে কোনটা সাপোর্টিভ, কোনটা স্পেশালাইজড, কোনটা স্পেশালাইজড বা সাপোর্টিভ হলেও সাধারণত বলতে পারি যে সেটা লুজ কিনা। ঠিক আছে, তো এই মোটামুটি একটা ধারণা আমাদের দিচ্ছে, বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা দিচ্ছে, যেটা আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। তো এটা যদি নোট ডাউন করে থাকো, আশা করছি আমরা আলাদা করে বই দেখলে, এনসিইআরটি-তেও এত গভীরে বলা নেই, সাধারণত আমরা দেখে নিতে পারবো যে বৈশিষ্ট্যগুলো কি এই ছকগুলোর সাহায্যে। সাপোর্টিভ কানেকটিভ টিস্যু, কার্টিলেজ আর বোন, এটা আমরা আগেও দেখেছি, হায়ালিন, ফাইব্রাস আর ইলাস্টিক কার্টিলেজ, এই 3 প্রকার হয়ে থাকে। তো আশা করছি এখানে কোনো অসুবিধা নেই, তো আমরা মানে এগিয়ে যেতে পারি। তো আপাতত এইটুকুই মাথায় রাখবো যে লুজ কোনগুলো, ডেন্স দুটি প্রকারভেদ হতে পারে, ইররেগুলারলি এবং রেগুলারলি অ্যারেঞ্জড, মোস্টলি কোলাজেন, এই বৈশিষ্ট্যটুকু এই ছক থেকে মাথায় রাখার চেষ্টা করব। আর আগেও দেখেছি সাপোর্টিভ কানেকটিভ টিস্যু কি, কানেকটিভ টিস্যু প্রপার কি, এবং আগের ছকেও মূলত আমরা দেখেছি যে স্পেশালাইজড কোনটা, কোনগুলো প্রপার প্রকৃতির। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। এবার সরাসরি চলে যাবো লুজ কানেকটিভ টিস্যু। বলছে দেখো, খুব আমাদের আলোচনাটা যেহেতু এনসিইআরটি-তেই সীমিত থাকবে, তাই খুব গভীরে হয়তো যাওয়ার সুযোগ হবে না। তো একটু চেষ্টা করব যে যেটুকু আলোচনা করছি সেখান থেকে যতটুকু ধারণা লাভ করা যায়। এরপর টেক্সট বই দেখতে হবে, আমি বারবার বলছি। বলছে লুজ, লুজ আমরা আগে দেখেছি 3 প্রকার হয়ে থাকে, ওপরেও দেখতে পাচ্ছি, এরিওলার, অ্যাডিপোজ এবং রেটিকুলার, এই 3টে প্রকারভেদ সাধারণত লুজ কানেকটিভ টিস্যু প্রপার আমরা বলতে পারি। তো লুজ কানেকটিভ টিস্যু has cells and fibers loosely arranged in a semi-fluid ground substance. আগের ছকে আমরা দেখেছি যে এখানে জেলাটিনাস বা অর্ধতরল সেমি ফ্লুইড ধাত্র পেয়ে থাকি, এবং এই অর্ধতরল ধাত্রের মধ্যে কোষ ও তন্তুগুলি খুব শিথিলভাবে সজ্জিত থাকে। দে আর লুজলি অ্যারেঞ্জড। ফর এক্সাম্পল, যেমন এরিওলার টিস্যু, এগুলো এনসিইআরটির ভাষা, আশা করছি তোমাদের সামনে এনসিইআরটি রয়েছে, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে এরিওলার টিস্যু শুধু যেটুকু বলা আছে সেটা হচ্ছে যে আমরা কোথায় পাই, বলতে পারো এনসিইআরটি থেকে পড়লে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাই এবং সাধারণত এই প্রশ্নের জায়গাটা বুঝতে পারি। তারপরে তো গভীরে কনসেপ্ট আলোচনা করতে হয়, সেটা আলাদা ব্যাপার। বলছে এরিওলার টিস্যু, ইট ইজ প্রেজেন্ট বিনিথ দ্য স্কিন। এরিওলার টিস্যু, ইট ইজ প্রেজেন্ট বিনিথ দ্য স্কিন, তার মানে ঠিক স্কিনের নিচে, ত্বকের নিচে এই ধরনের শিথিল প্রকৃতি লুজ কানেকটিভ টিস্যু পাওয়া যায়। বলছে often it serves as a support framework for epithelium, তার মানে এটা একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক তৈরি করে। ইট জেনারেলি প্রোভাইডস সাপোর্ট টু দ্য এপিথেলিয়াম। এপিথেলিয়াম মানে বাইরের আবরণী, বাইরের আবরণী। এর উপাদান কি আমরা বলতে পারি যে মূলত ইট কন্টেন্স ফাইব্রোব্লাস্ট। এর মধ্যে এর উপাদানে আমরা দেখব যে প্রধান হলো ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট আমরা আগেই দেখেছি, cells that generally secrete fibers. Fibers মানে collagen fiber এবং elastin fibers. Cells that secrete collagen and elastin protein and which generally বলা যেতে পারে যে কোলাজেন ফাইবার আর ইলাস্টিন ফাইবার তৈরি করে। তো ফাইব্রোব্লাস্ট হচ্ছে প্রধান উপাদান। এছাড়া সেলস এর মধ্যে আমরা দেখবো যে ম্যাক্রোফাজও থাকে এবং মাস্ট সেলও থাকে। আমরা আলোচনা করেছি যে এগুলো সাধারণত আমরা এই এরিওলার কলাতে পেয়ে থাকি
বিশেষভাবে ম্যাক্রোফাজ আরো বিভিন্ন রয়েছে, তবে বলাই হয়েছে ইট কন্টেন্স মানে এরিওলার কলায় ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফাজেস এবং মাস্ট সেলস। আমরা ম্যাক্রোফাজ দেখেছি, ফ্যাগোসাইটিক সেলস কে বলে। মাস্ট সেল হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, which is generally অ্যান্টি অ্যালার্জিক। তো আমরা যদি একটু কাজটা আলোচনা করি, এখানে যেমন বলেই দিয়েছে যে ইটস সার্ভস অ্যাজ আ সাপোর্ট ফ্রেমওয়ার্ক ফর এপিথেলিয়াম, অর্থাৎ আমাদের বাইরের আবরণীকে একটা ফ্রেমওয়ার্ক প্রদান করে, একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক প্রদান করে, একটা সাপোর্ট প্রদান করে আমরা বলতে পারি। সাধারণত যদি কাজটা দেখি, ঠিক আছে, তাহলে বলা যেতে পারে যে এর কাজ হচ্ছে এই যোগ কলা অন্যান্য কলাগুলিকে বেঁধে রাখতে এবং দৃঢ়তা প্রদান। এটা বইয়ের ভাষা বলছি। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ বলছি, শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। 1 মিনিট একটু ওয়েট করবে। হ্যাঁ শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে আশা করছি। হ্যালো, শোনা যাচ্ছে বা দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার। না ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি আবার কনফার্ম করে নিলাম। ঠিক আছে, আচ্ছা। তো যদি বইয়ের ভাষা দেখি তাহলে একবার বলতেই পারি যে এই যোগ কলা অন্যান্য কলাগুলিকে বেঁধে রাখতে এবং দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্রোফাজ যেমন রয়েছে, তা এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে মূলত জীবাণুকে ধ্বংস করে। ফাইব্রোব্লাস্ট কোষগুলি সাধারণত ক্ষতস্থান মেরামত করতে সাহায্য করে। আমরা আলোচনা করলেই বুঝবো যে ফাইব্রোব্লাস্ট যেগুলি মূলত কোলাজেন এবং ইলাস্টিন তন্তু নির্মাণ করে, এগুলি ক্ষতস্থান মেরামতে বিশেষ ভূমিকা পালন করে, যেমন ক্ষত রক্তবাহ বা ক্ষত কোনো ক্ষতিগ্রস্ত কোনো স্থান। তো এগুলো আলাদা করে একটু বই থেকে দেখে নিতে হবে। যাই হোক, অ্যাডিপোজ টিস্যু লোকেটেড মেনলি বিনিথ দ্য স্কিন, এটাও আমরা ত্বকের নিচেই সাধারণত দেখতে পাই। আশা করছি আমাদের সকলের এই অ্যাডিপোজ টিস্যু অর্থাৎ মেদ কলা সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। ফলে এমনি বলা যায় যে ইট ইজ লোকেটেড মেনলি বিনিথ দ্য স্কিন। দ্য সেলস অফ দ্য টিস্যু আর স্পেশালাইজড টু স্টোর ফ্যাটস। বলা যেতে পারে যে এরা বিশেষত্ব লাভ করেছে, এবং এদের বিশেষত্ব কি? এরা সাধারণত ফ্যাট সঞ্চয় করে। The excess of nutrients which are not used immediately are converted into fats and are stored in the tissue. আমাদের দেহে যে পরিপোষকগুলি সাধারণত ইমিডিয়েটলি যেগুলো খুব ব্যবহার হয় না, সেগুলোকে ফ্যাটে কনভার্ট করা হয়, and these fats are generally stored within this tissue, within this adipose tissue. এই adipose টিস্যুর মধ্যে মূলত এগুলোকে সঞ্চয় করা হয়। তো এইটুকুই ইনফরমেশন দেওয়া রয়েছে। তাছাড়া যদি তুমি দেখো, এটা অ্যাক্ট অ্যাজ এ কুশনের মতো অ্যাডিপোজ কলা দেহে সাধারণত তাপ সংরক্ষণ করতে সাহায্য করে। এগুলো বইয়ের ভাষায় রয়েছে, তো এগুলো পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, এগিয়ে যাব। বলছে যে সাধারণত এই এরিওলার কলার বিভিন্ন উপাদান নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা চিহ্নিত চিত্র দেওয়া রয়েছে, বলতে পারে লুজ কানেক্টিভ টিস্যু। একদিকে দেখতে পাচ্ছি এরিওলার টিস্যু, আর একদিকে দেখতে পাচ্ছি অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যুতে দেখতে পাচ্ছ যে কোষগুলি সাধারণত তার মধ্যে বৃহৎ গহ্বরের মতো গঠন তৈরি হয়, এবং সাধারণত কোষগুলির বাইরে আবরণী রয়েছে যেগুলি আমরা প্লাজমা মেমব্রেন বলে থাকি, এবং কোষের মধ্যে নিউক্লিয়াসটাও চিহ্নিত করা যাচ্ছে, আর এর মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে। অপরদিকে এরিওলার টিস্যুতে আমরা যেমন দেখেছি ম্যাক্রোফ্যাজ থাকবে, বিভিন্ন ফাইব্রোব্লাস্ট নিয়ে গঠিত হয়,
কোলাজেন ফাইবার, এখানে যেমন আলাদা করে দেখানো হয়েছে কোলাজেন তন্তু, এবং অন্যান্য কোষ যেমন মাস্ট সেল দেখেছি যে গুরুত্বপূর্ণ, বিশেষ করে এরিওলার কলাতে এখানেও সাধারণত মাস্ট সেল দেখানো হয়েছে। তো এটা হচ্ছে একটা লুজ কানেকটিভ টিস্যু, যেখানে মূলত গ্রাউন্ড সাবস্টেন্সটা হচ্ছে জেলাটিনাস প্রকৃতি, অর্ধ তরল সেমি ফ্লুইড প্রকৃতি। এর মধ্যে এই ফাইব্রোব্লাস্ট এবং কোষ বা বলা যেতে পারে তন্তুগুলি সাধারণত উপস্থিত থাকে। এগিয়ে যাব, লুজ কানেকটিভ টিস্যুর পর হচ্ছে রেটিকুলার ফাইবার। ঠিক আছে, এটা একটু আলাদা করে দেখে নেওয়া দরকার, কারণ লুজ কানেকটিভ টিস্যুতে আমরা যেমন এরিওলার দেখেছি, অ্যাডিপোজ দেখেছি, সেরকম আমরা লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে রেটিকুলার ফাইবারও দেখতে পারি। রেটিকুলার ফাইবার, তো একটু দেখে নেব যে যেসব যোগ কলায় কোষ এবং তন্তুগুলি বলতে পারি যে পারস্পরিক, কোষ এবং তন্তুগুলি, কোষ বলতে একটু কল্পনা করতে হবে ম্যাক্রোফাজ, মাস্ট সেল, আরো বিভিন্ন ধরনের যে সকল কোষগুলি আমরা পেয়েছি, ফাইব্রোব্লাস্ট, এই সকল কোষগুলি, এবং তার সঙ্গে তন্তু, তন্তু মানে কোলাজেন তন্তু, ইলাস্টিন তন্তু, যেটা এটা কানেকটিভ টিস্যু একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এই পারস্পরিক সংযোগের মাধ্যমে জালকাকার গঠন সৃষ্টি করে, তাকে জালকাকার যোগ কলা বলে। তো এখানে জালকাকার একটা গঠন দেখতে পাচ্ছি, তো এই জন্য একে রেটিকুলার ফাইবার বলা। রেটিকুলার ফাইবার একটু বলবো, যেটা প্রশ্নের জায়গা সেটাই একটু বলবো, একটু পারলে বই থাকলে নোট ডাউন করতে হবে, আর আলাদা করে হয়তো নাহলে বইয়ে হাইলাইট করে নেবে, বা হয়তো একটু নোট ডাউন করে নেবে বুঝে। রেটিকুলার ফাইবার, হ্যাঁ, তো রেটিকুলার ফাইবার বলতে পারো যে অনেক আবরণী কলার ভিত্তি পর্দায় এগুলো দেখা যায়। আমাদের আবরণী কলা এপিথেলিয়াল টিস্যু, আমরা দেখেছি যে এপিথেলিয়াল টিস্যু কোষগুলি ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেনের ওপর অবস্থান করে। তো ওই ভিত্তি পর্দাতে আমরা সাধারণত এই রেটিকুলার ফাইবার গুলি পেয়ে থাকি। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ, যেটা এখানেও হয়তো বলা আছে, এগুলি বিভিন্ন লিম্ফয়েড টিস্যুতে থাকে। দেখো, ফর্ম সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক অফ লিম্ফয়েড টিস্যু, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোথায় দেখা যায় লিম্ফয়েড টিস্যু? যেমন আমরা বলতে পারি যে যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা, যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা, এই মানে বলা যেতে পারে প্লীহা যেমন একটি লিম্ফয়েড টিস্যু। এই লিম্ফয়েড টিস্যু যেমন প্লীহা, তাছাড়া যকৃৎ এবং অস্থিমজ্জায় আমরা এইগুলো দেখতে পাই। জেনারেলি ইট ফর্মস সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বলতে পারো যে ইট প্রোভাইডস আ স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক, আকার বা আকৃতি প্রদান করতে সাহায্য করে এই রেটিকুলার ফাইবার। বুঝে, একটু বৈশিষ্ট্য যদি আলোচনা করি তাহলে হয়তো একটু সুস্পষ্ট হবে। বুঝে, কোষগুলির সাইটোপ্লাজমীয় প্রবর্ধক, আমরা বলতে পারি যে পার্শ্ববর্তী কোষগুলির সাইটোপ্লাজমীয় প্রবর্ধকের সঙ্গে যুক্ত থেকে জালকাকার গঠন সৃষ্টি করে। এক্ষেত্রে আমরা দেখব যে কোষগুলি আমরা পেয়ে থাকি, বিভিন্ন কোষগুলি, সেই কোষগুলির থেকে প্রবর্ধক উদ্ভূত হয়। বুঝতেই পারছো যে কোষগুলির প্লাজমা পর্দা সাধারণত পরিবর্তিত হয়ে এই প্রবর্ধক গঠন করে, এবং এই প্রবর্ধকগুলি পার্শ্ববর্তী কোষের সঙ্গে সংযোগ স্থাপন করে। সাইটোপ্লাজমীয় প্রবর্ধক, একটু বলবো, প্লাজমা পর্দায় আমরা দেখেছি যে প্রবর্ধক গঠন করে, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে সাইটোপ্লাজমীয় প্রবর্ধক, মানে সাইটোপ্লাজম প্রলম্বিত হয়ে প্রবর্ধকের মতো আকার ধারণ করে, এবং সাইটোপ্লাজমীয় প্রবর্ধকের মাধ্যমে এরা পার্শ্ববর্তী কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। তন্তুগুলি পরস্পর যুক্ত থেকে জালকাকার গঠন সৃষ্টি করে। এর মধ্যে যে তন্তুগুলি থাকে, বিভিন্ন তন্তু, কোলাজেন তন্তু, ইলাস্টিন তন্তু, এরা সাধারণত পরস্পরের সাথে যুক্ত থেকে এরা জালকাকার একটা গঠন সৃষ্টি করে, এই জন্য মানে রেটিকুলার ফাইবার। আমরা দেখবো কোষ ও তন্তুর অন্তর্বর্তী স্থানে কলারস অবস্থান করে। কলারস মানে সাধারণত এখানে গ্রাউন্ড সাবস্টেন্সটাকে বলা হয়েছে। কলারস বলতে গ্রাউন্ড সাবস্টেন্সটাকে বলা হয়েছে। এই কোষ এবং তন্তুর মধ্যবর্তী স্থানে অবশ্যই কি থাকবে? গ্রাউন্ড সাবস্টেন্স। এবং যেহেতু এটা লুজ কানেকটিভ টিস্যু, ফলে গ্রাউন্ড সাবস্টেন্সটা আমরা বলতে পারি যে সেমি ফ্লুইড বা অর্ধতরল প্রকৃতির হবে।
এখানে যেমন দেখতে পাচ্ছি স্ট্রাকচারালি সিমিলার টু কোলাজেন ফাইবার, অনেকটা কোলাজেন তন্তুর মতো তার গঠন, তার আকারটা ইট ইজ কোয়াইট ক্লোজ টু কোলাজেন ফাইবার। These are very thin, immature collagen fiber. Actually কি দিয়ে নির্মিত? বলছে কোলাজেন নির্মিত। এই জন্য বলা হয়েছে এগুলি পাতলা প্রকৃতির অপরিণত কোলাজেন। তাহলে এর উপাদান কি? মূলত এটি কোলাজেন নির্মিত। অ্যাক্টিভলি ব্রাঞ্চ টু ফর্ম ডেলিকেট নেটওয়ার্ক, দেয়ারফর নেমড রেটিকুলার। বলছে যে এগুলি শাখান্বিত হয়ে থাকে, শাখা প্রশাখা বিশিষ্ট হয়ে থাকে, ফলে একটি জালকাকার বিন্যাস সৃষ্টি হয়, যার জন্য এর নাম হচ্ছে রেটিকুলার। কারণ আমি আগেও বলেছি রেটিকুলার কথার অর্থ হচ্ছে, বলা যেতে পারে যে জালকাকার, রে বিন্যস্ত। এইটা গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে ইট ফর্ম সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক অফ লিম্ফয়েড টিস্যু। যেমন আমরা দেখলাম প্লীহা, যকৃৎ, অস্থিমজ্জা, এই সকল ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। যেমন দেখো, একটু মনে করলে আমরা দেখবো যে বিশেষ করে অস্থিমজ্জায় একটা আমরা তন্ত্র পেয়ে থাকি, সেটাকে বলে রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। একটু মনে করায়, হয়তো এখানে আলাদা করে হয়তো প্রয়োজন নেই, কিন্তু কোথাও না কোথাও তো কাজে লাগবে। রেটিকিউলো দেহ তরল সংবহন যদি দেখো, তাহলে ওখানে আমরা একটা তন্ত্র দেখতে পাই, রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তো রেটিকিউলো কেন বলা হচ্ছে? কারণ এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াল এসছে এন্ডোথেলিয়াম থেকে। এন্ডোথেলিয়াম কি না, বিশেষ করে জালক যে আবরণী দ্বারা আবৃত, বা বলতে পারে রক্তবাহের যে সব থেকে ভেতরের যে আবরণী, তাকে এন্ডোথেলিয়াম বলে। তো এই জালক বা রক্তবাহের ভেতরের আবরণীতে আমরা এরকম রেটিকুলেট ফাইবার নির্মিত গঠন পেয়ে থাকি, যেটা মূলত একটা তন্ত্র গঠন করে। এবং সাধারণত আমরা দেখব যে অস্থিমজ্জাতেও এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আমরা দেখতে পাই। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, তো বুঝতেই পারছো যে অস্থিমজ্জাতে এটা থাকাটা স্বাভাবিক। এটা আলাদা করে খুব একটা এখানে গুরুত্বপূর্ণ নয়, তাও এটা একটু নোট ডাউন করে রাখতে পারো। সেটা হচ্ছে ইটস স্টেন ব্ল্যাক বাই সিলভার সল্ট, সেটা হচ্ছে আর্গাইরোফিলিক বলা হয়। আর্গাইরো মানে সিলভার সল্ট কে নির্দেশ করছে। না, আমরা বলতে পারি যে ইট ইজ কম্পোজড অফ কোলাজেন টাইপ 3। আমি আগেও দেখেছি যে এগুলি মূলত কোলাজেন নির্মিত। টাইপ 3 কোলাজেন, কোলাজেনের বিভিন্ন প্রকারভেদ আছে, গভীরে আলোচনা করলে দেখা যাবে। তো টাইপ 3 কোলাজেন দিয়ে এটি গঠিত। আমরা এগিয়ে যাব। বলছে ডেন্স কানেকটিভ টিস্যু। আমরা আগেও দেখেছি ডেন্স, ইট ইজ জেনারেলি মোস্টলি ইট ইজ কোলাজেন, made up of collagen, and generally it is divided into irregularly arranged and regularly arranged dense connective tissue. Irregularly arranged, এখানেও আমরা কিছু সাম ইলাস্টিন অ্যাজ ওয়েল অ্যাজ কিছু রেটিকুলার ফাইবার পেয়ে থাকি। রেগুলারলি অ্যারেঞ্জ এর ক্ষেত্রে কিছু কোলাজেনের পাশাপাশি কিছু ইলাস্টিন পেয়ে থাকি। রেগুলারলি অ্যারেঞ্জ যেগুলো, সেগুলোর উদাহরণ দেখতে পাচ্ছি টেন্ডন এবং লিগামেন্ট। আর ইররেগুলার ক্ষেত্রে পেরিওস্টিয়াম আমরা এর আগেও দেখেছি, ডিপ ফ্যাসিয়াও রয়েছে। আমরা অত গভীরে যাব না, এটা বই থেকে দেখতে হবে গভীরে যেতে হলে। In the dense regular connective tissues, the collagen fibers are present in rows between many parallel bundle of fibers. সাধারণত ডেন্স কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে রেগুলার কানেকটিভ টিস্যু, ইন দ্য ডেন্স রেগুলার নিয়মিত যেগুলো সজ্জিত, আমরা বলতে পারি the collagen fibers are present in rows between many parallel bundle of fibers. ঠিক আছে, fibers and fibroblasts are compactly packed in the dense connective tissue. দেখো, ফাইবার হচ্ছে তন্তুটা, আর ফাইব্রোব্লাস্ট হচ্ছে কোষগুলো, যেগুলো প্রোটিন সংশ্লেষ করে, অর্থাৎ কোলাজেন এবং ইলাস্টিন নামক প্রোটিন সংশ্লেষ করে। আর এই কোলাজেন এবং ইলাস্টিন নামক প্রোটিন সাধারণত এই ফাইবার গঠন করে, অর্থাৎ কোলাজেন তন্তু মানে শ্বেততন্তু এবং ইলাস্টিন তন্তু অর্থাৎ পিত্ততন্তু গঠন করে। তো ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে কি দেখবো? দিস আর জেনারেলি অ্যারেঞ্জড প্যারালালি, মানে বুঝতে পারছো যে ঘনভাবে সজ্জিত। The collagen fibers are present in rows between many parallel bundle of fibers. কোলাজেন ফাইবার গুলো একটা নির্দিষ্ট রীতিতে, একটা নির্দিষ্ট সারিতে সজ্জিত। কিসের মধ্যে? রোজ বিটুইন মেনি প্যারালাল বান্ডেলস অফ ফাইবার্স। কোলাজেন ফাইবার গুলো সমান্তরাল ভাবে কিছু বান্ডেল অফ ফাইবার, গুচ্ছ রয়েছে ফাইবারের, সেই ফাইবারের গুচ্ছের মধ্যে সাধারণত একটা নির্দিষ্ট সারিতে সজ্জিত থাকে। ব্যাস,
ফাইবার্স এন্ড ফাইব্রোব্লাস্ট, এক্ষেত্রে কি দেখবো, ফাইবার্স এন্ড ফাইব্রোব্লাস্ট আর কম্প্যাক্টলি প্যাকড ইন দ্য ডেন্স কানেকটিভ টিস্যু, অর্থাৎ তন্তু এবং তন্তু মানে নির্মাণ করে যে কোষগুলি ফাইব্রোব্লাস্ট, সেগুলি কম্প্যাক্টলি প্যাকড। টেন্ডনস উইচ অ্যাটাচ স্কেলিটন, এখানে টেন্ডন সম্পর্কে বলা যায়, এটা আমরা জানি, এটা জেনে নেব যে টেন্ডনস উইচ অ্যাটাচ স্কেলিটাল মাসলস টু বোনস, মাসলকে বোন বা অস্থির সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে টেন্ডন। অ্যান্ড লিগামেন্টস উইচ অ্যাটাচ ওয়ান বোন টু অ্যানাদার, লিগামেন্টের কাজও আমরা জানি, সেটা হচ্ছে সাধারণত অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত করতে সাহায্য করে। আর এক্সাম্পলস অফ দিস টিস্যুস, রেগুলারলি অ্যারেঞ্জড ডেন্স কানেকটিভ টিস্যুর উদাহরণ। ইররেগুলার কানেকটিভ টিস্যু, নিচে লেখা আছে, ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু হ্যাজ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড মেনি ফাইবার্স দ্যাট আর ওরিয়েন্টেড ডিফারেন্ট। তাহলে এটাই পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে সাধারণত প্রথমেই জানতে হবে ডেন্স কানেকটিভ টিস্যু ইজ মোস্টলি মেড আপ অফ কোলাজেন। দ্বিতীয় বুঝতে হবে যে দুটো প্রকারভেদ, সেটা হচ্ছে রেগুলার এবং ইররেগুলার। রেগুলার যেমন টেন্ডন বা লিগামেন্ট, বুঝতেই পারছো যে একটা শক্তপোক্ত গঠন টেন্ডন এবং লিগামেন্ট, তো সেখানে নিয়মিত ভাবে সজ্জিত থাকে কোলাজেন ফাইবার। এবং এটাও বুঝতে পারছো যে এখানে বলা হয়েছে যে ফাইবার্স এন্ড ফাইব্রোব্লাস্ট আর কম্প্যাক্টলি প্যাকড। আর বুঝতেই পারছো ইররেগুলারের ক্ষেত্রে ফাইব্রোব্লাস্ট এবং ফাইবার মোস্টলি কোলাজেন, অবশ্যই মোস্টলি কোলাজেন, দ্যাট আর ওরিয়েন্টেড ডিফারেন্টলি, অর্থাৎ এগুলো বলতে পারো যে রেগুলারের মতো কম্প্যাক্টলি প্যাকড নয়, এগুলো ছড়িয়ে থাকে, ওরিয়েন্টেড ডিফারেন্টলি। এটাই হচ্ছে লুজ লুজ বলছি ডেন্সের ক্ষেত্রে রেগুলার এবং ইররেগুলারের পার্থক্য। ইররেগুলারের ক্ষেত্রে আমরা বলতে পারি ওরিয়েন্টেশন অফ ফাইবার শো আর রেগুলার অর ইররেগুলার প্যাটার্ন, মানে ফাইবার কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে এটা নিচে একটা আলাদা করে তোমাকে বলে দেওয়া হয়েছে, আলাদা করে হাইলাইট করে দেওয়া হয়েছে যে আমরা এই কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে সাধারণত দেখবো যে ফাইবারের যে ওরিয়েন্টেশন, ফাইবার কিভাবে থাকে তার উপর নির্ভর করে সেটা রেগুলার বা ইররেগুলার প্যাটার্ন হতে পারে, এবং তার উপর নির্ভর করে সাধারণত আমরা দেখবো ডেন্স রেগুলার বা ডেন্স ইররেগুলার হতে পারে। এটাই বলা হয়েছে, যেটা আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম। আশা করছি যে ডেন্স রেগুলার এবং ইররেগুলারের ক্ষেত্রে পার্থক্যটা কি মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। এনসিইআরটিতে আমাদের এর থেকে গভীরে কিছু বলা নেই, শুধু উদাহরণটা জানবো। আর তার সাথে সাথে আমি দেখবো যে ইট ইজ মোস্টলি মেড আপ অফ কোলাজেন and how these fibers and fibroblast is arranged in case of irregular and regularly arranged dense connective tissue। এটাই এখানে বোঝার আছে, বলতে পারো এনসিইআরটিতে এইটুকুই আলোচনা করা আছে, আর একটু গভীরে আলোচনা করলে হয়তো ভালো হতো। তবে আমরা করেছি, আমরা ভেবে দেখো করেছি, এবং বিশেষ করে আমি বলবো যে একবার একটু সময় সুযোগ করে একটু বইটা দেখার চেষ্টা করবে, তাহলে আর একটু ধারণাটা সুস্পষ্ট হবে। এগিয়ে যাও, ঠিক আছে? বলছে যে ডেন্স কানেকটিভ টিস্যু, এখানে রেগুলার আর ইররেগুলার পার্থক্য বলে দেওয়া হয়েছে, ছবির সাহায্যে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছ যে ফাইব্রোব্লাস্ট আর কোলাজেন ডেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, আর বিশেষ করে ডেন্স রেগুলার এবং ডেন্স ইররেগুলারের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই বলা আছে। তো একটু ভাষার সঙ্গে কল্পনা করে নিতে হবে, আর কিছুই নয়। সেটা হচ্ছে যে রেগুলারের ক্ষেত্রে ইট কনসিস্ট অফ প্যারালাল বান্ডেলস অফ কোলাজেনাস ফাইবার, সমান্তরাল ভাবে কোলাজেন ফাইবার গুলো সজ্জিত রয়েছে, দেখতে পাচ্ছি নিচে ছবিতে। আর জেনারেলি ইট ইজ ফাউন্ড ইন টেন্ডনস এন্ড লিগামেন্টস এন্ড উই ক্যান সে দ্যাট ইট বাইন্ডস অর্গানস টুগেদার। এর কাজ কি? অঙ্গগুলোকে সংযুক্ত, তাদের মধ্যে সংযোগ স্থাপন করতে, বা অঙ্গগুলোর মধ্যে সংযোগ স্থাপনের থেকে বড় কথা, এই বাইন্ডস অর্গানস টুগেদার, মানে ধরে রাখতে, নির্দিষ্ট স্থানে ধরে রাখতে, দৃঢ়তা প্রদান করতে এবং ধরে রাখতে সাহায্য করে। বলছে ইররেগুলার প্রকৃতির, বান্ডলস রান ইন ডিফারেন্ট ডাইরেকশন, তার মানে দে আর ওরিয়েন্টেড ডিফারেন্টলি, অর্থাৎ এক কথায় বলতে পারো ছড়িয়ে ছিটিয়ে, মানে তার নির্দিষ্ট কোনো সজ্জা বিন্যাস নেই। দে জেনারেলি রান ইন, বান্ডলস জেনারেলি রান ইন ডিফারেন্ট ডাইরেকশন। আমরা দেখবো যে ইট ইজ ফাউন্ড ইন ইনার পোর্শন অফ স্কিন, কোথায় পাওয়া যায়? জেনারেলি বিনিথ দ্য স্কিন অর স্কিনের ভেতরের অংশে আমরা এটা পেয়ে থাকি। তো আশা করছি মোটামুটি আমাদের যতটুকু প্রশ্নের উত্তর করার জন্য দরকার, আশা করছি এখান থেকে আমরা সেই জিনিসটা পেয়েছি, এই
পার্থক্য থেকে বা এর আগে যা বৈশিষ্ট্য আমরা এনসিইআরটির ভাষা থেকে আলোচনা করলাম, তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। যথেষ্ট, আপাতত যথেষ্ট। শেষ মুহূর্তের জন্য চলে যাব স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। আমরা আগেও দেখেছি যে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু মূলত এটাকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে, বা বলতে পারো তিনটে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু আমরা পেয়ে থাকি: বোন, ব্লাড এবং কার্টিলেজ। বোন দু প্রকার, স্পঞ্জি এবং কম্প্যাক্ট হয়ে থাকে। ব্লাড আমরা অবশ্যই তার উপাদান আলোচনা করলেই বুঝবো যে বিভিন্ন উপাদান নিয়ে গঠিত, এবং কার্টিলেজ ইলাস্টিক, হায়ালিন এবং ফাইব্রো কার্টিলেজ। যাই হোক, এগিয়ে যাই, তাহলে এক এক করে আলোচনা করতে পারবো। বলছে যে কার্টিলেজ, প্রথমে কার্টিলেজ দেখো, প্রথমেই বলতে হয় সাপোর্টিভ, এরা সাপোর্টিভ ইন নেচার। দ্বিতীয়, আমরা বলতে পারি দিস আর স্পেশালাইজড। তো বৈশিষ্ট্য কি আমরা দেখেছি তিনটে হতে পারে: কার্টিলেজ, বোন অ্যাজ ওয়েল অ্যাজ বোন ব্লাড। তো কার্টিলেজ প্রথমে আমরা যদি দেখি, তাহলে এর বৈশিষ্ট্য কি হতে পারে না, the intercellular material of cartilage is solid and pliable and resist compression. ঠিক আছে, এর অন্তঃকোষীয় যে উপাদান ইন্টারসেলুলার মেটেরিয়াল, এটা সাধারণত সলিড প্রকৃতি, অর্থাৎ কঠিন প্রকৃতি, কিন্তু দে ক্যান রেজিস্ট কম্প্রেশন। দেখো স্বাভাবিকভাবে যেমন আমাদের নাকে আমরা জানি যে আমাদের নাসিকা যে অংশ আমরা দেখতে পাচ্ছি, এটা কার্টিলেজ নির্মিত, এবং জানি যে ইট ইজ জেনারেলি ইট ক্যান রেজিস্ট কম্প্রেশন, মানে কোনো রকম স্ট্রেস কে এটা প্রতিরোধ করতে পারে। সেলস অফ দিস টিস্যু, কার্টিলেজে যে সেলস গুলো আমরা পেয়ে থাকি, বা বলতে পারো কার্টিলেজ যে ধরনের সেলস দিয়ে গঠিত তাকে কন্ড্রোসাইটস বলে। সো সেলস অফ দিস টিস্যু, যাকে আমরা কন্ড্রোসাইট বলি, আর are enclosed in small cavities within the matrix secreted by them. তাহলে কন্ড্রোসাইট কোষগুলি কার্টিলেজ নির্মাণ করে। কন্ড্রোসাইট কোষ দিয়ে কার্টিলেজ নির্মিত হয়। কন্ড্রোসাইট কোষ থেকে বিভিন্ন উপাদান খরিত হয়, যে উপাদানগুলি মূলত এর ধাত্রটাকে গঠন করে, এটাই বলা হয়েছে যে সেলস অফ দিস টিস্যু chondrocytes are enclosed in small cavities. এর কোষগুলি আবার ছোট ছোট গহ্বরের মধ্যে, বলতে পারো যে ছোট ছোট গহ্বরের মধ্যে মূলত আবদ্ধ, enclosed in small cavities within the matrix secreted by them. বলছে আমরা যদি পাশে ছবিটা দেখি, তাহলে হয়তো আরেকটু ধারণা সুস্পষ্ট হবে। বলছে এটা কার্টিলেজের কম্পোনেন্টও দেখানো হয়েছে, বা তুমি বলতে পারো তার গঠনও দেখানো হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে উভয় পাশে আমরা দেখবো যে পেরিকন্ড্রিয়াম নামক আমরা আবরণী পেয়ে, ঠিক আছে। এখানে মেসেনকাইম জাতীয় পদার্থ সেল থাকে, যাকে কন্ড্রোপ্লাস্ট বলা হচ্ছে, এবং কোষের বাইরে যে ধাত্র তাকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলছে, যেটি মূলত আমরা জানি যে প্রোটিওগ্লাইকেন, কোলাজেন, হায়ালুরোনিক অ্যাসিড এই ধরনের উপাদান নিয়ে গঠিত ধাত্র, গ্রাউন্ড সাবস্টেন্স, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলা হয়, আগেও দেখেছি। আর যদি দেখো তাহলে এর মধ্যে ছোট ছোট গহ্বরের মতো গঠন দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সের মধ্যে ছোট ছোট গহ্বরের মতো গঠন দেখতে পাচ্ছি, যার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কন্ড্রোসাইট কোষগুলি রয়েছে, আর এই ছোট ছোট গহ্বরগুলিকে মূলত বলা হচ্ছে ল্যাকুনা। এই ছোট ছোট গহ্বরগুলোকে আমরা বলছি ল্যাকুনা মানে গহ্বর, ঠিক আছে। তো এটা একটা মানে জেনারেল আইডিয়া যে কি কি নিয়ে গঠিত। পেরিকন্ডিয়াম নাম আবরণী দ্বারা গঠিত, তার মধ্যে থাকে ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের মধ্যে গহ্বর ল্যাকুনা, যার মধ্যে থাকে কন্ড্রোসাইট কোষ। এই কন্ড্রোসাইট কোষ থেকেই বিভিন্ন উপাদান, রাসায়নিক উপাদান খরিত হয়, যেটা মূলত এই কার্টিলেজটা নির্মাণ করতে সাহায্য করে। তো এটা জেনারেল আইডিয়া, খুব গভীরে নয়। উপাদানগুলো বলা হয়েছে, উপাদানগুলো সম্পর্কে জানতে পারছি। আর সাধারণত কন্ড্রোসাইট কার্টিলেজ নির্মাণকারী কোষ, এটা জানতে পারছি। আর কাজ সম্পর্কে মোটামুটি তো ধারণা রয়েছে, কোথায় অবস্থা সেটাও দেখে নেব। মোস্ট অফ দ্য কার্টিলেজেস ইন ভার্টিব্রেট এমব্রায়োস আর রিপ্লেসড বাই বোনস ইন অ্যাডাল্টস। আমরা বিশেষ করে ভার্টিব্রেটের ক্ষেত্রে, অর্থাৎ মেরুদণ্ডীদের ক্ষেত্রে দেখব যে বেশিরভাগ কার্টিলেজই এমব্রায়োতে, মানে ভ্রূণে সাধারণত
দে আর জেনারেলি রিপ্লেসড বাই বোনস, অর্থাৎ সেগুলি অস্থি দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা ভার্টিব্রেট মেরুদণ্ডীর ক্ষেত্রে বলা হচ্ছে যে বেশিরভাগই অস্থি থেকে আমরা দেখব যে অস্থি প্রতিস্থাপিত হয়ে থাকে কিনা, তরুণাস্থি প্রতিস্থাপিত হয়ে থাকে অস্থি দ্বারা, কার্টিলেজ। এটা ভার্টিব্রেটের ক্ষেত্রে। কার্টিলেজ ইজ প্রেজেন্ট ইন দ্য টিপ অফ নোজ। কোথায় কোথায় পাই এটা গুরুত্বপূর্ণ। টিপ অফ নোজ, আউটার ইয়ার জয়েন্টস, বিটুইন অ্যাডজাসেন্ট বোনস অফ দ্য ভার্টিব্রাল কলাম। আমরা যদি মেরুদণ্ড দেখি তাহলে মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ডের কশেরুকার মধ্যে, ভার্টিব্রা বা কশেরুকা, ভার্টিব্রে বা ভার্টিব্রা, কশেরুকা, তার মধ্যে দেখবো যে জয়েন্ট, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। Generally, these intervertebral discs are made up of cartilage. These are cartilaginous in nature. So, এছাড়া limbs and hands in adults, আমরা কিছু কিছু অংশে হাতে জয়েন্ট বা পায়ের জয়েন্টেও দেখবো যে কার্টিলেজ রয়েছে। সেটা আমাদের অভিজ্ঞতা আছে যে বিভিন্ন ধরনের মানে জয়েন্ট হয়, কার্টিলেজ নির্মিত জয়েন্ট আমরা পেয়ে থাকি। কার্টিলেজ সাধারণত সাইনোভিয়াল জয়েন্টের বলা যেতে পারে যে সংযোগস্থলে আমরা কার্টিলেজ পেয়ে থাকি। তো এটাই বলা হয়েছে। তো মূলত বুঝতে পারছো যে এনসিইআরটি পড়লে আমরা যেটা অ্যাকচুয়ালি এখান থেকে বলতে পারো যে প্রশ্ন জায়গাটা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এর অবস্থানটা। আর মূলত এটাও বুঝতে পারছি যে কন্ড্রোসাইট নামক কোষগুলি কার্টিলেজ নির্মাণ করে। এটা এনসিইআরটির ভাষায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এর থেকে বেশি বিশেষ জটিল করে হয়তো আলোচনা করা হয়নি। আমি আবার বলবো যে একটু সুস্পষ্ট ধারণা লাভ করতে গেলে পাশে একটু টেক্সট বইটা রাখতে হবে। এগিয়ে যাবো।